Assalamu alaikum. So, my dear students, you're welcome to this session. Hope that you all are well in this month of Ramadan. I'm also very fine. So, you know that in the last class we discussed about the modifier. So, today we're going to discuss about the remaining part of the previous class. So, let's start now. কথা না বলে আমরা শুরু করি চলো। তো আমরা গত ক্লাসে তোমাদেরকে যে কথাটি বলেছিলাম যে মডিফায়ার শিখতে গেলে নিয়ম আমরা মুখস্থ করব না। তো কোনোভাবেই কোনো ধরনের রুলস আমরা আগে থেকে মুখস্থ করব না। আবার বলে নিচ্ছি তোমাদেরকে, কোনো ধরনের নিয়ম কেউ মুখস্থ মানে করবে না। যখন যেটা আসবে আমরা সেটা তখন গ্রামারটা একটু দেখে নিব, তাহলেই হবে। তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে এই পর্যন্ত ছিলাম। আমরা একটা এক্সারসাইজ দেখাচ্ছিলাম তোমাদেরকে যে ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য, আমরা এখানে বলেছিলাম যে ইনস্ট্রাকশন যা আছে সেটা দেখে আমাদের আনসার দিতে হবে। ইনস্ট্রাকশনে ছিল দ্য প্রি মডিফাই দ্য নাউন। আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা সেখানে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসবো। আমরা এখানে গ্রেটেস্ট নিয়ে আসছিলাম। তারপরে ছিল রিটেন ইন দ্য, শূন্যস্থানে ছিল নাউন অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে ইংলিশ লিটারেচার অথবা ওয়ার্ল্ড লিটারেচার। তো যাই হোক, চলো আমরা শুরু করতে যাচ্ছি। আজকের বাকি অংশটুকু আমরা ফুল এক্সারসাইজটুকু আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো আমরা এখন শুরু করতেছি। আমরা প্রথমেই বিগত ক্লাসের যে অংশটা এটা একটু দেখিয়ে নিচ্ছি। আমরা এখানে মানে দেখিয়েছিলাম যে হাউ টু আনসার, কিভাবে আনসার করতে হয়। এই বিষয়গুলা ব্র্যাকেটের যে ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন দেখে দেখে আমাদেরকে অবশ্যই আনসারটা করতে হবে। তো এরকম থাকলে আমরা এইরকম কিছু একটা নিয়ে আসবো। তো যাই হোক, আমরা এক্সারসাইজ শুরু করতেছি। তো দেখো বলতেছে যে আফটার উইনিং এ ব্যাটেল, আমরা জানি যে এই প্যাসেজটা ম্যাকবেথ একটি যুদ্ধ থেকে জয়ী হয়ে ম্যাকবেথ আসার সময় তিনটা উইচেস মানে ডাইনিদের সাথে তার দেখা হয়েছিল। এই তিনটা ডাইনি তাকে কি ভবিষ্যৎবাণী করেছিল, এবং এইটা সে আমাদের ম্যাকবেথ তার ওয়াইফ লেডি ম্যাকবেথের সাথে একটা চিঠির মাধ্যমে তার এই ভবিষ্যৎবাণীটা শেয়ার করেছিল। এরপর ম্যাকবেথ কিভাবে ওই স্কটল্যান্ডের রাজাকে হত্যা করে এবং তার হত্যা করার পরে তার মনের কি অবস্থাটি হয়, এই সংক্রান্ত একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ এই প্যাসেজটুকু এইভাবে দেওয়া। তো যাই হোক, আমরা দেখতেছি, দেখো বলছে আফটার উইনিং ইন এ ব্যাটেল, একটি যুদ্ধে জয়ী হওয়ার পরে ম্যাকবেথ হ্যাপেন টু মানে বাই চান্স, ম্যাকবেথ হ্যাপেন টু মিট, ম্যাকবেথ বাই চান্স সাক্ষাৎ করে ফেললো বা দেখা হয়ে গেল তার থ্রি উইচেস, তিনটা ডাইনির সাথে। তো আমরা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন এক্সারসাইজটি করব পরীক্ষায়, তখন আমরা কখনোই ওই শূন্যস্থানের এই ব্র্যাকেটের অংশটা আগে পড়বো না, আমরা আগে পুরো সেন্টেন্সটুকু পড়বো। এই শূন্যস্থানের ইনস্ট্রাকশনটা বাদ দিয়ে বাকি সেন্টেন্সটা আগে পড়বো। তো আমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে আফটার উইনিং ইন এ ব্যাটেল ম্যাকবেথ হ্যাপেন টু মিট থ্রি উইচেস দ্যাট হি টোল্ড that he would become the king someday. তার মানে যুদ্ধ থেকে ফেরার সময় ম্যাকবেথ তিনটা ডাইনির সাথে দেখা হলো। দ্যাট তারপর বলল হি উড বিকেম, সে হয়তো হতে পারে, দ্য কিং সামডে, কোনো একদিন। তাহলে এই অংশটুকু দেখে আমরা বুঝতে পারছি উইচেস যে তারা হয়তো কিছু একটা তাকে বলতেছে। তিনটা ডাইনি হয়তো ম্যাকবেথ সম্পর্কে কিছু একটা বলতেছে, এরকম বোঝা যাচ্ছে এই লাইনটুকু দেখে। তো আমরা এখন দেখবো ইনস্ট্রাকশন ব্র্যাকেটের নির্দেশনাটুকুতে কি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ইউজ রিলেটিভ ক্লজ, একটি রিলেটিভ ক্লজ ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে টু পোস্ট মডিফাই দ্য নাউন। যেহেতু পোস্ট মানে নাউনের পরে বসে মডিফাই করবে, তো নাউনটা কোনটা, এই উইচেস, এই উইচেস কে মডিফাই করবে এরকম একটি রিলেটিভ ক্লজ আনতে হবে। তো হোয়াট ইজ রিলেটিভ ক্লজ? তো রিলেটিভ ক্লজ কি, তো আমরা একটু দেখে নিচ্ছি। আমরা আগে হয়তো তোমাদেরকে এরকম দুইটি বাক্য দেখিয়েছিলাম। বলা হচ্ছে যে রিলেটিভ ক্লজ হচ্ছে যে ক্লজগুলা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে। সাধারণত যে ক্লজগুলা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে আমরা সেগুলোকেই বলবো রিলেটিভ ক্লজ। যেমন দিস ইজ দ্য গার্ল হুম আই নো, এটা হচ্ছে সেই মেয়ে যাকে আমি চিনি। একটু খেয়াল করো, এখানে হুম লাল লাল কালি দিয়ে লেখা আছে হুম। হুমের পরে হচ্ছে আই নো সাবজেক্ট, তারপরে ভার্ব। তার মানে হোমটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তো এই অংশটুকুতে একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি কনজাংশন, আমরা এটাকে রিলেটিভ প্রনাউন বলি অথবা সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কাজ করেছে এই শব্দটি। এজন্য এটি হচ্ছে একটি ক্লজ। তো এই ক্লজটা রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রনাউন দিয়ে যেহেতু শুরু হয়েছে, এজন্য আমরা এটাকে বলবো রিলেটিভ ক্লজ।
ঠিক পরের বাক্যটা, দিস ইজ দ্য গার্ল হু হেল্পস হার প্যারেন্টস। দিস ইজ দ্য গার্ল, এটা হচ্ছে সেই মেয়ে হু হেল্পস হার প্যারেন্টস, যে তার পিতামাতাকে সাহায্য করে। খেয়াল করো, তো এখানে হু এখানে সাবজেক্ট হিসাবে আসছে, এজন্য হু এর পরে, এই হু এর পরে হেল্পস সরাসরি ভার্ব চলে আসছে। আর আগের বাক্যটিতে আই ছিল রিলেটিভ প্রোনাউন এবং এই মূল ভার্ব, এই দুটোর মাঝখানে এখানে আই, তার মানে এটা অবজেক্ট হিসাবে আর এই হুটা হচ্ছে সাবজেক্ট হিসেবে। তাহলে আমরা একটা জিনিস সহজেই যেটা দেখবো যে রিলেটিভ ক্লজ দিয়ে বা রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজ গুলো শুরু হবে আমরা তাদেরকে বলবো রিলেটিভ ক্লজ। তো আমাদের এখানে বলা হচ্ছে যে ইউজ রিলেটিভ ক্লজ, একটি রিলেটিভ ক্লজ ব্যবহার করতে হবে। তো আমরা বুঝতেই পারছি যে যেহেতু উইচেস এটা প্রাণী, যেহেতু উইচেস ব্যক্তিবাচক, এজন্য আমরা এখানে হু হু নিয়ে আসতে পারি। তাহলে আমরা বলতে পারছি এই নিচের অংশটুকু দেখে যে ম্যাকবেথকে দেখে বা দেখার পরে এই উইচেসরা একটা ভবিষ্যৎবাণী করেছিল বা কিছু একটা বলেছিল আর কি। তাহলে আমরা এখানে বলতে পারি উইচেসদের পরিবর্তে হো দিয়ে, যেহেতু ক্লজ বলছে তাহলে আমরা এখানে একটা ভার্ব নিয়ে আসব। তো ভার্ব নিয়ে আসতে পারি টোল্ড, মানে যারা বলল, হিম তাকে আমরা অবজেক্ট নিয়ে আসতে পারি বাক্যটাকে সুন্দর করবার জন্য। তাহলে আমাদের এখানে একটি পুরো ক্লজ হয়ে যায়। তাহলে আমরা উত্তরে বলতেছি, উত্তরটা দিতে পারি এরকম যে হু টোল্ড হিম, যারা তাকে বলেছিল, দ্যাট যে হি উড বিকেম, সে হয়তো একদিন হবে, দ্য কিং রাজা হবে, সামডে কোনো একদিন। একটু খেয়াল করো তোমরা, পরের যে অংশটুকু আছে হিয়ারিং দেয়ার প্রফেসি, খেয়াল করো এই অংশটুকু বলে দিচ্ছে যে এখানে কি হতে পারে। বলছে হিয়ারিং দেয়ার প্রফেসি, প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। তো আমরা এই বাক্যের আনসারটিতে টোল্ড না নিয়ে আমরা এখানে বলতে পারতাম হো প্রফেসাইজড। হো প্রফেসাইজড মানে যারা ভবিষ্যৎবাণী করলো। যেহেতু এই প্যাসেজের সাথে প্রফেসি শব্দটা এখানে যেহেতু আছে, সেহেতু আমরা এই প্রফেসি থেকে ভার্ব করে নিয়ে আমরা বলতে পারতাম যে হু প্রফেসাইজড দ্যাট, অথবা আমরা বলতে পারি হু টোল্ড হিম দ্যাট, যারা তাকে বলেছিল যে সে একদিন রাজা হবে। তো হিয়ারিং দেয়ার প্রফেসি, তাদের এই ভবিষ্যৎবাণীটা শুনে, মানে এই তিনটা ডাইনের বা উইচেসদের এই ভবিষ্যৎবাণীটা শুনে ম্যাকবেথ বিকেম কনভিন্সড, ম্যাকবেথ কনভিন্সড হয়ে গিয়েছিল, এন্ড রোট এবং লিখেছিল এ লেটার, একটি চিঠি লিখেছিল, টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে। তো খেয়াল করো এখানে একটি ইনস্ট্রাকশন আছে, এই বাক্যটি এখানে শেষ, ফুল স্টপ। তার মানে ম্যাকবেথ তাদের ভবিষ্যৎবাণী শুনে নিজে নিজে সে ম্যাকবেথ কনভিন্সড হয়ে গিয়েছিল এবং সে তার স্ত্রীর কাছে একটি চিঠি লিখেছিল। তো ইনস্ট্রাকশনে চাওয়া হচ্ছে যে ইউজ পার্টিসিপল ফ্রেজ, একটি পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করবে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করবার জন্য পোস্ট, পোস্ট মডিফাই তার মানে ভার্বের পরে বসে। তাহলে ভার্বটা কোনটা, এই রোট, রোট ভার্ব, এই রোট ভার্বটাকে মডিফাই করবে। যেহেতু রোট ভার্বের পরে বসতেছে এজন্য বলা হচ্ছে পোস্ট মডিফাই। আর যে আমরা মডিফাই করব কি দিয়ে, এই প্রশ্নের ইনস্ট্রাকশনটি এখানে ঠিক করে দেওয়া, পার্টিসিপল ফ্রেজ, আমাদেরকে একটি পার্টিসিপল ফ্রেজ নিয়ে আসতে হবে। তো পার্টিসিপল ফ্রেজ কি আমরা একটু দেখে নিচ্ছি। দেখো আমরা জানি পার্টিসিপল সাধারণত আমরা আগে একটা জায়গায় তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম, একটু দেখে নাও যে পার্টিসিপল আমরা বলছিলাম যে পার্টিসিপল সাধারণত তিন ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মানে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন আমরা সেটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের যখন পাস্ট পার্টিসিপল হবে সেটা পাস্ট পার্টিসিপল, তোমরা সবাই জানো। আর হ্যাভিং দিয়ে যখন ভার্বের বি3 থাকবে আমরা সেটাকে বলি পারফেক্ট পার্টিসিপল। তো এখানে তিনটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সুইমিং চিলড্রেন, সুইমিং, সুইমিং, সুইম এই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার সাথে একটি শব্দ দিয়ে আমরা এটাকে একটা ফ্রেজ বানিয়েছি। তো আমরা এটাকে বলবো পার্টিসিপল ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এটা ব্রোকেন উইন্ডো, খেয়াল করো ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রম, তো উইন্ডো এই শব্দটি যোগ হয়ে এটা একটা ফ্রেজ হয়েছে। তো এটা হচ্ছে পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, হ্যাভিং ডান, হ্যাভিং থাকতে হয় তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো যাই হোক আমাদের ইনস্ট্রাকশনে ছিল যে পার্টিসিপল ফ্রেজ, যদি সরাসরি পার্টিসিপল ফ্রেজ উল্লেখ করা থাকে তাহলে তোমার যেটা ইচ্ছা তুমি সেইটাই নিতে পারবে। তো সাধারণত যদি পার্টিসিপল ফ্রেজের কথা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত একটি ভার্ব দিয়ে সাথে একটি শব্দ নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আমরা এখানে আরেকটা উদাহরণ দেখাচ্ছি যে পার্টিসিপল ফ্রেজ নরমালি স্টার্টস উইথ পার্টিসিপল, এগুলা পার্টিসিপল দিয়ে শুরু হয়। তো যাই হোক আমাদের এখানে একটা ইনস্ট্রাকশন ছিল এরকম
যে আমরা একটা ইউজ পার্টিসিপল ফ্রেজ, আমরা এখানে একটি পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে পারবো টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। খেয়াল করো, যেহেতু পার্টিসিপল ফ্রেজ, তাহলে একটি ভার্বের সাথে আইএনজি করতে হবে এবং সাথে একটি অন্য একটি নাউন বা কিছু একটা দিয়ে সেটাকে আমাদের করতে হবে। তো দেখো এখানে বাক্যটা কি বলতেছে, বলছে হিয়ারিং দেয়ার প্রফেসি, তাদের ভবিষ্যৎবাণী শুনে ম্যাকবেথ বিকেম কনভিন্সড, ম্যাকবেথ কনভিন্সড হয়েছিল, এন্ড রোড এবং লিখেছিল, এ লেটার একটি চিঠি লিখেছিল, টু হিজ ওয়াইফ তার স্ত্রীর কাছে। তাহলে ম্যাকবেথ তার স্ত্রীর কাছে যে চিঠিটি লিখেছিল সেটি কি কিভাবে লিখেছিল বা কি বর্ণনা করে লিখেছিল, এরকম কিছু একটা মনে হয় আমাদের দিলে এখানে সুন্দর হয়। তাহলে চিঠি যেহেতু লিখেছিল, তার মানে উইচেসদের কাছ থেকে সে কি শুনেছিল, এইটা হয়তো ন্যারেট করে বা বর্ণনা করে সে তার স্ত্রীর কাছে চিঠিটা লিখেছিল। তো আমরা ন্যারেট যে ভার্বটি আছে তার সাথে যদি আইএনজি যোগ করে দেই, তাহলে হয়ে যাচ্ছে ন্যারেটিং, বর্ণনা করে। তো ন্যারেটিং কি বর্ণনা করে, ওই যে এখানে দেওয়া আছে দেয়ার প্রফেসি, ওই তাদের ভবিষ্যৎবাণীটা। তুমি যদি এখানে ন্যারেট শব্দটা না নিয়ে আমরা যদি এখানে হাইলাইট শব্দটা দেই, যে হাইলাইটের সাথে যদি আইএনজি যোগ করে দেই, যে হাইলাইটিং দেয়ার প্রফেসি অথবা ন্যারেটিং দেয়ার প্রফেসি, তো আমরা যদি এখানে ন্যারেট শব্দটা দিই তাহলে এই ভার্বকে মডিফাই করা হয় সুন্দর করে। তো যেহেতু আমাদেরকে বলা হচ্ছে ইউজ পার্টিসিপল ফ্রেজ, তাহলে আমরা এখানে দিতে পারবো ন্যারেটিং দেয়ার প্রফেসি। আনসারটা তাহলে সুন্দর হয়। একটু খেয়াল করো, এখানে যদি পার্টিসিপল ফ্রেজ না বলে যদি বলা হতো যে ইনফিনিটিভ ফ্রেজ, একটু 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 খেয়াল করো সবাই, যদি পার্টিসিপল ফ্রেজ না বলে এখানে যদি বলতো ইনফিনিটিভ ফ্রেজ, আমরা জানি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, সেই ক্ষেত্রে আমাদেরকে আনসার দিতে হতো টু ন্যারেট। আমরা দিতে পারতাম টু ন্যারেট যদি ইনফিনিটিভ হতো। যেহেতু ইনফিনিটিভ না, এখানে বলা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, সেহেতু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা ফ্রেজ তৈরি করে দিলাম। তাহলে আমাদের ডি নাম্বারের এই আনসারটি হচ্ছে যে হিয়ারিং দেয়ার প্রফেসি, তাদের ভবিষ্যৎবাণীর কথা শুনে ম্যাকবেথ বিকেম কনভিন্সড, ম্যাকবেথ কনভিন্সড হয়েছিল, এন্ড রোট এবং লিখেছিল, এ লেটার একটি চিঠি, টু হিজ ওয়াইফ তার স্ত্রীর কাছে, ন্যারেটিং দেয়ার প্রফেসি তাদের ভবিষ্যৎবাণীর কথা বর্ণনা করে। সেন্টেন্সটি অর্থবোধক, একবারে সম্পূর্ণ কমপ্লিট অর্থবোধক হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি আফটার সাম ডেজ, কিছুদিন পরে, ডানকান। তো এই শব্দটি দেখেই যেহেতু ক্যাপিটাল লেটার এখানে আছে আমরা বুঝতে পারতেছি এটা একটা নাম। ডানকান তখনকার কিং, রাজার নাম ছিল, স্কটল্যান্ডের রাজা ছিল ডানকান। তো ম্যাকবেথ তখন স্কটল্যান্ডের প্রধান সেনাপতি ছিল। তো কিছুদিন পরে ডানকান, আমরা আগে ইনস্ট্রাকশন পড়বো না, আমরা আগে বাক্যটি পড়বো। তোমরা পরীক্ষায় অবশ্যই এই বিষয়টি খুব ভালো করে মনে করবে, মানে মনে রাখবে যে আমরা আগে ইনস্ট্রাকশন না পড়ে আগে বাক্যটা আমরা শেষ করব। আফটার সাম ডেজ ডানকান অ্যারাইভড এট ম্যাকবেথস ক্যাসেল, কিছুদিন পরে ডানকান ম্যাকবেথের বাড়িতে পৌঁছলো বা ম্যাকবেথের বাড়িতে গেল বা ম্যাকবেথের বাড়িতে উপস্থিত হলো, আমরা যেটাই বলি। তো আমাদের ইনস্ট্রাকশন এখানে বলা হচ্ছে ইউজ অ্যাপোজিটিভ, একটি অ্যাপোজিটিভ ব্যবহার করো টু পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে পোস্ট মডিফাই করবার জন্য, যেহেতু পরে বসবে যেন বলা হচ্ছে পোস্ট মডিফাই। তো পোস্ট মডিফাই এটা খুব একটা ভাইটাল নাম। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডানকান এই শব্দটির পরে বসবে আহ, যে অংশটা, এই জন্য এখানে পোস্ট মডিফাই বলা হচ্ছে জাস্ট। তো আমাদেরকে একটি অ্যাপোজিটিভ আনতে হবে। তো এটা একটু আমাদের ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা এখন এইটা একটু তোমাদেরকে দেখাবো, হোয়াট ইজ অ্যাপোজিটিভ। খুব সংক্ষেপে আমরা একটু দেখে নিব অল্প সময়ের মধ্যেই। তো অ্যাপোজিটিভ কি, খেয়াল করো। অ্যাপোজিটিভ হচ্ছে, আমরা বলতেছি অ্যান অ্যাপোজিটিভ ইজ এ নাউন, অ্যাপোজিটিভ হচ্ছে একটি নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ, যেটাই হোক এটা নাউন হতে হবে, হুইচ সিটস নেক্সট টু অ্যানাদার নাউন। খেয়াল করো, হুইচ সিটস যেটা বসে নেক্সট টু অ্যানাদার নাউন, অন্য আরেকটা নাউনের পরেই, টু রিনেম ইট এটাকে পুনরায় নাম দেওয়ার জন্য, পুনরায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য, অর টু ডেসক্রাইব ইট ওই আগের নাউনটাকে ডেসক্রাইব করবার জন্য, ইন অ্যানাদার অন্য কোনো ভাবে। তার মানে এটা স্ট্রাকচারটা কিরকম হবে, অ্যাপোজিটিভ যে আমরা বুঝবো কিভাবে, যে প্রথমে একটা নাউন থাকবে, তারপর একটি কমা থাকবে, খেয়াল করো এখানে একটি কমা, তারপর একটা অবশ্যই নাউন হবে, তারপর একটা কমা থাকবে। তো দুইটা নাউন যখন পাশাপাশি বসবে, কমা দিয়ে যখন আটকানো থাকবে, পরের নাউনটাকে আমরা বলি অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ মাস্ট বি নাউন, অ্যাপোজিটিভ অবশ্যই নাউন হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ অ্যাপোজিটিভ হতে পারে না। যদি একটি শব্দ হয় তাহলে শুধু নাউন, যদি একাধিক শব্দ নিয়ে একটি গুচ্ছ হয় তখন আমরা এটাকে বলবো নাউন ফ্রেজ, যদি একটি পুরা বাক্যাংশ থাকে তখন আমরা সেটাকে বলবো একটি ক্লজ। তো
তো যাই হোক এটাকে নাউন হতে হবে। দেখো আমরা একটু দেখাচ্ছি দুইটা উদাহরণ। মাই ইয়াঙ্গার ব্রাদার আলম ওন দ্য প্রাইজ। একটু খেয়াল করো সবাই। আমরা যদি আলম শব্দটি এখান থেকে বাদ দিতাম, খেয়াল করো, আলম শব্দটি যদি আমরা একদম মাইনাস করে দিতাম, যে মাই ইয়াঙ্গার ব্রাদার ওন দ্য প্রাইজ, বাক্যটি কিন্তু সুন্দরই হতো, কোনো সমস্যা নাই। আমরা যদি আগের অংশটি বাদ দিয়ে, প্রথম অংশটি বাদ দিয়ে শুধু বলি যে আলম ওন দ্য প্রাইজ, তারপরে হচ্ছে, তার মানে মাই ইয়ঙ্গার ব্রাদার, আমার ছোট ভাইকে তাকে আমরা আলাদা করে এখানে একটি পরিচয় করিয়ে দিচ্ছি, তার একটি নাম আমরা দিচ্ছি, এবং এই দুই পাশে দুইটি কমা রয়েছে এবং এই শব্দটি নাউন। তো এই ধরনের যখন থাকবে আমরা এটাকে বলবো অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ কি? হোয়াট ইজ অ্যাপোজিটিভ? অ্যাপোজিটিভ ইজ এ নাউন। অ্যাপোজিটিভ হচ্ছে একটি নাউন। যদি বলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ এর ফাংশন কি? তো আমরা বলবো যে অ্যাপোজিটিভ এর ফাংশন, দ্য ফাংশন অফ অ্যাপোজিটিভ ইজ টু রিনেম দ্য সাবজেক্ট, is to rename another noun, অন্য একটা নাউনকে রিনেম করা, অন্য একটা নাউনকে একটু অন্যভাবে ডেসক্রাইব করা তারপরে বসে, এই জন্য আমরা এটাকে বলি অ্যাপোজিটিভ। এবং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ইট মাস্ট বি সেপারেটেড উইদিন কমাস, এটাকে অবশ্যই কমার মাধ্যমে সেপারেট করে রাখতে হবে, আলাদা করে রাখতে হবে, এই জন্য আমরা এটাকে বলি অ্যাপোজিটিভ। তো যখন একটি নাউন তার আগের নাউন সম্পর্কে, অবশ্যই আগের নাউন সম্পর্কে যখন একটি নাউন একটা আলাদা আইডেন্টিটি প্রকাশ করবে, আলাদাভাবে ডেসক্রাইব করবে, এবং যখন কমা দিয়ে আটকানো থাকবে, তো আমরা তখন নিঃসন্দেহে এটাকে বলবো অ্যাপোজিটিভ। তো যখনই আমাদেরকে কোথাও অ্যাপোজিটিভ নিয়ে আসতে বলবে, সেখানে আমাদের চিন্তা করতে হবে যে এখানে একটা নাউন আসবে, অবশ্যই নাউন আসবে, যেটা আগেরটাকে রিনেম করবে, আলাদা পরিচয় দিবে। তো পরের বাক্যটি দেখো, যে সারা গিলবার্ট, এ প্রফেসর অফ ভ্যাকসিনোলজি, ডিসকভার্স দ্য ভ্যাকসিন অফ করোনা ভাইরাস। তোমরা জানো ইতিমধ্যে এটা হয়েছে, যে সারা গিলবার্টকে তার একটা আলাদা আইডেন্টিটি, আমরা আলাদা একটা পরিচয় দিচ্ছি, যে প্রফেসর অফ ভ্যাকসিনোলজি বিভাগের একজন প্রফেসর, তারপর ডিসকভার্স দ্য ভ্যাকসিন অফ করোনা ভাইরাস। তো এ প্রফেসর অফ ভ্যাকসিনোলজি, এই অংশটা সারা গিলবার্টকে আলাদা একটা আইডেন্টিটি প্রকাশ করতেছে, আলাদাভাবে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের সাথে, এবং এটা কমা দিয়ে আটকানো, এই জন্য আমরা এটাকে বলবো পজিটিভ। তারপর আমরা দেখতে পাচ্ছি আইনস্টাইন, দ্য ইনভেন্টর অফ থিওরি অফ রিলেটিভিটি, ইজ এ ফেমাস সায়েন্টিস্ট। আইনস্টাইনকে আলাদা করে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, দ্য ইনভেন্টর অফ থিওরি অফ রিলেটিভিটি, এই অংশটা। তো এই জন্য আমরা এটাকে বলবো পজিটিভ। এটা একটা নাউন ফ্রেজ, এটিও একটি নাউন ফ্রেজ, যেহেতু একাধিক শব্দ এখানে রয়েছে এবং কোনো সাবজেক্ট ভার্ব নেই। পরের বাক্যটি খেয়াল করো সবাই, নেলসন ম্যান্ডেলা, তোমরা সবাই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে অবশ্যই জানো। নেলসন ম্যান্ডেলা হু এস্টাবলিশড পিস ইন আফ্রিকা ইজ রেসপেক্টেড বাই আফ্রিকান পিপল। একটু খেয়াল করো, এই মাঝখানের শব্দটি, এই বাক্যটি যদি আমরা না বলতাম, আমরা যদি বলতাম যে নেলসন ম্যান্ডেলা ইজ রেসপেক্টেড বাই আফ্রিকান পিপল, ওকে, বাক্যটি ছিল। তো এখানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এই অংশটুকু এসে একটা আলাদা তথ্য দিচ্ছে আমাদেরকে, আলাদা পরিচয় করিয়ে দিচ্ছে, এবং এই দুইটি অংশ, এই অংশটি দুইটি কমা দিয়ে আটকানো আছে। তো বলা হচ্ছে হু এস্টাবলিশড, হু এখানে সাবজেক্ট, নেলসন ম্যান্ডেলাকে বোঝাচ্ছে, এস্টাবলিশড এখানে ভার্ব, তার কাজকে বোঝানো হচ্ছে, পিস শান্তি প্রতিষ্ঠা করেছে ইন আফ্রিকা। যেহেতু এই অংশটিতে একটি কনজাংশন বা একটি রিলেটিভ প্রোনাউন রয়েছে এবং একটি ভার্ব রয়েছে, মানে সাবজেক্ট ভার্ব অন্য কিছু সবকিছু এখানে, এই জন্য আমরা এটাকে ক্লজ বলবো। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যাপোজিটিভ এর স্থলে একটা নাউন হতে পারে, একটা নাউন প্রথম বাক্যে নাউন হলো, একটা ফ্রেজ হতে পারে, দুইটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ফ্রেজের, এবং একটা ক্লজ হতে পারে। তার মানে সংক্ষেপে অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে একটি নাউন যেটা তার পূর্বের নাউন সম্পর্কে আলাদা একটা আইডেন্টিটি প্রকাশ করবে, তাকে রিনেম করে দিবে আমাদের সাথে, এবং এটা দুইটি কমা দিয়ে আটকানো থাকবে। তো এটাকেই বলে, সংক্ষেপে আমরা অ্যাপোজিটিভ সম্পর্কে জানলাম। তো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে এই ডানকান সম্পর্কে বলা হচ্ছে যে ইউজ অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করো। তোমাকে এখানে কিছু বলা হয়নি যেটা কি অ্যাপোজিটিভের নাউন, এটা কি শুধু মানে তুমি একটা নাউন আনতে পারবে, অথবা একটা ফ্রেজ আনতে পারবে, অথবা ক্লজ আনতে পারবে, তোমার যেটা ইচ্ছা, যেটা দিয়ে মিলবে আমরা সেরকম। যদি একটি শব্দ দিয়ে মিলে যায় তাহলে আমরা একটি শব্দ দিব, যদি ফ্রেজ দিয়ে মিলাতে হয় তাহলে আমরা একটা ফ্রেজ দিব, যদি ক্লজ দিয়ে মিলানো লাগে তাহলে আমরা একটা ক্লজ দিব, আমাদের ইচ্ছা মতো আমরা নিয়ে আসবো। তাহলে আমরা এখানে ডানকানের একটা আলাদা পরিচয় আমরা জানি। ডানকানকে, হু ইজ ডানকান? আমরা জানি ডানকান দ্য কিং অফ স্কটল্যান্ড, দ্য কিং অফ স্কটল্যান্ড, এটা তার একটা আলাদা পরিচয়। তো আমরা এখানে দিতে পারি এই উত্তরটা, আফটার সাম ডেজ, কিছুদিন পরে, ডানকান দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা, অ্যারাইভড এট ম্যাকবেথ ক্যাসেল, ম্যাকবেথের বাড়িতে উপস্থিত হলো, মানে ম্যাকবেথের বাড়িতে গেল, বেড়াতে গেল।
বাট নাও, কিন্তু এখন a strong sense of conscience, যখন কিং ডানকান ম্যাকবেথের বাড়িতে চলে যাওয়ার পরে স্ট্রং সেন্স অফ কনসেন্স, বিবেকের একটা প্রচন্ড তাড়না, গ্রিউ ইন হিম, ম্যাকবেথের মনের মধ্যে উদয় হলো যে সে কি মারবে নাকি মারবে না, এরকম একটা বিবেকের তাড়নায় আমাদের ম্যাকবেথ ভুগতেছিল। হি ডিসাইডেড, ম্যাকবেথ সিদ্ধান্ত নিল নট টু কিল দ্য কিং, রাজাকে সে মারবে না, রাজাকে না মারার একটা সিদ্ধান্ত সে মনে মনে নিল। বাট কিন্তু লেডি ম্যাকবেথ, তার যে স্ত্রী ছিল লেডি ম্যাকবেথ ইনস্টিগেট মানে প্ররোচিত করা, মানে ভিতর থেকে প্ররোচিত করা, কাউকে উদ্বুদ্ধ করা। তো ম্যাকবেথকে ইনস্টিগেটেড মানে লেডি ম্যাকবেথ ইনস্টিগেটেড করলো, প্ররোচিত করলো বা উদ্বুদ্ধ করলো হিম, তাকে। আমাদের বাক্যটি এখানে শেষ, খেয়াল করো। তার মানে এই বাক্যটি বলছে যে কিন্তু লেডি ম্যাকবেথ তাকে প্ররোচিত করলো। তো আমাদের উত্তরে এখানে চাওয়া হচ্ছে ইউজ ইনফিনিটিভ, একটি ইনফিনিটিভ ব্যবহার করবে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটিকে পোস্ট মডিফাই করবার জন্য। তো ভার্বটি কোনটি? এই ইনস্টিগেটেড, যেহেতু পরে বসছে সেজন্য পোস্ট মডিফাই। তো আমরা জানি ইনফিনিটিভ মানে আমরা জানি সবাই টু প্লাস ভার্ব। আমাদের এখানে একটা আগে তোমাদেরকে বলেছিলাম আমরা যে এই ধরনের কিছু যদি চাই তাহলে আমরা এটা নিয়ে আসবো। যদি ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ চাওয়া হয় তাহলে আমরা টু প্লাস ভার্ব এভাবে নিয়ে আসবো। তো আমাদের এখানে এটি চাওয়া হয়েছে যে ইউজ ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ ব্যবহার করবে তাহলে এই ভার্বকে মডিফাই করবার জন্য। তাহলে আমরা জানি যে লেডি ম্যাকবেথকে কিসের জন্য প্ররোচিত করতেছিল? হত্যা করবার জন্য, কিল। যেহেতু উপরে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বলতেছিল যে হি ডিসাইডেড নট টু কিল দ্য কিং, খেয়াল করো যে সে রাজাকে হত্যা করবে না এই মর্মে সে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু লেডি ম্যাকবেথ তাকে ইনস্টিগেটেড মানে প্ররোচিত করতেছিল কিসের জন্য? আমরা বুঝতেই পারছি, হত্যা করবার জন্য। তাহলে আমরা এখানে দিতে পারি টু কিল দ্য কিং। আমরা বাক্যের সৌন্দর্যের জন্য বলতে পারি টু কিল দ্য কিং, অথবা শুধু টু কিল এটুকু দিলে আমাদের আনসার হয়ে যাবে। তারপরে আমরা বলবো ম্যাকবেথ প্রিমডিফাই দ্য ভার্ব। আমরা আগে এই ইনস্ট্রাকশনটি পড়বো না, আগে যদি ইনস্ট্রাকশনটি পড়ো তাহলে একটা সমস্যা হয়। তো আমরা আগে বাক্যটি মানে পড়ে নেব। ম্যাকবেথ কিল দ্য কিং, ম্যাকবেথ রাজাকে হত্যা করলো when he was sleeping, যখন রাজা ঘুমাচ্ছিল। তাহলে ম্যাকবেথ রাজাকে হত্যা করলো যখন রাজা ঘুমাচ্ছিল, এটি হলো বাক্য। তো এই বাক্যে তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে প্রি মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটার আগে এই ভার্বটাকে মডিফাই করতে হবে আগে কিছু বসে। তাহলে আমরা জানি, আমরা তো হাউ টু আনসার এখানে লিখেছিলাম যে প্রি মডিফাই দ্য, যে পোস্ট মডিফাই বা প্রি মডিফাই যেটাই থাকুক, আমরা জানি ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব আসে, ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব আনতে হয়, আমরা জানি সবাই। আমরা জানি যে নাউনকে যখন মডিফাই করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, আর যখন ভার্বকে মডিফাই করবে এটা নিঃসন্দেহে অ্যাডভার্বের কাজ। তাহলে আমাদের এই শূন্যস্থানে একটি অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। তো আমরা এই প্যাসেজের সাথে যা এরকম একটি অ্যাডভার্ব, যে রাজা হত্যা করলো, ম্যাকবেথ হত্যা করলো রাজাকে যখন সে ঘুমাচ্ছিল। তাহলে ম্যাকবেথ রাজাকে কিভাবে হত্যা করলো? নিষ্ঠুরভাবে। আমরা এখানে ব্রুটালি দিতে পারি, অথবা আমরা এখানে আনকাইন্ডলি দিতে পারি, নির্দয়ভাবে, অথবা আমরা এখানে দিতে পারি আনউইলিংলি। যেহেতু এখানে একটি এরকম কথা ছিল যে সে রাজাকে হত্যা করবে না, এটার জন্য সে একটি সিদ্ধান্ত নিয়েছিল, মানে সে হত্যা করতে চাচ্ছে না, কিন্তু লেডি ম্যাকবেথ তাকে প্ররোচিত করলো। তাহলে আমরা এখানে এটাও বলতে পারতাম যে আনউইলিংলি মানে অনিচ্ছাকৃত সত্ত্বেও সে রাজাকে হত্যা করলো। তাহলে আমাদের এই শূন্যস্থানটিতে একটি অ্যাডভার্ব নিয়ে আসবো। আমরা জানি এলওয়াই যুক্ত শব্দ সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে, তো সব এলওয়াই যুক্ত অ্যাডভার্ব হবে না। তো ব্রুটালি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তো ব্রুটালি দিতে পারি, আনউইলিংলি দিতে পারি, আনকাইন্ডলি দিতে পারি, এই ধরনের কোনো একটা শব্দ আমরা দিলাম। যেহেতু ভার্বকে মডিফাই, তাহলে আমরা একটা অ্যাডভার্ব নিয়ে আসলাম এখানে। তারপরের বাক্য আমরা দেখতে পাচ্ছি বাট কিলিং দা, বাট কিন্তু কিলিং হত্যা করে, দা কিং রাজাকে হত্যা করে, ম্যাকবেথ কিল্ড। তো আমরা এই অংশটা দেখে নিচ্ছি যে কিলিং দা কিং রাজাকে হত্যা করে। তাহলে কি কিং বলছে? ইউজ পার্টিসিপল, একটি পার্টিসিপল ব্যবহার করো টু প্রি মডিফাই দ্য নাউন, এই নাউন। তাহলে নাউনটা কোনটা? কিং। এই নাউনটা কি মডিফাই করবে, এজন্য বলা হচ্ছে প্রি মডিফাই, আগে বসবে যেহেতু। আমাদেরকে একটি পার্টিসিপল নিয়ে আসতে বলছে। আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে পার্টিসিপল যদি কোথাও কোনো শূন্যস্থানে যদি পার্টিসিপল চাওয়া হয়, আজ থেকে অন্য যে কোনো এক্সারসাইজ করবার সময় তুমি যদি এরকম কথা পাও যে পার্টিসিপল প্লেস বা পার্টিসিপল যদি হয়, তাহলে আমরা প্রথমেই
আইএনজি যুক্ত একটি ভার্ব নিয়ে আসার চেষ্টা করব। যদি পাস্ট পার্টিসিপল উল্লেখ করা না থাকে, যদি পারফেক্ট পার্টিসিপল না থাকে, যদি শুধুমাত্র পার্টিসিপল, খুব খেয়াল করে মনে রাখবে সবাই, যদি শুধুমাত্র পার্টিসিপল এর কথা বলা হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটি আইএনজি যুক্ত ভার্ব নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে বলা হচ্ছে যে কিলিং দ্য কিং। তো রাজা কি অবস্থায় ছিল ঘুমানোর মানে ওই সময় মারার সময়? আমরা